স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব সাংবাদিক খাজা মাইনুদ্দিনের কাছে। খাজা মাইনুদ্দিন, বিবিসি বাংলা বিভাগের যে দিল্লির প্রতিনিধি রয়েছেন শুভজ্যোতি ঘোষ, উনি একটি প্রতিবেদন তৈরি করেছেন যেটি বিবিসি বাংলা প্রকাশ করেছে এবং সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না। এই রিপোর্টটি প্রকাশ করা বা লেখার কারণ হলো বিবিসি ইংরেজি বিভাগের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ, যেখানে বলা হয়েছে শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছিলেন। আরেকটা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অভিযোগপত্র তৈরি হয়েছে। উনি বলেছেন ফাঁস হোক, যাই হোক না কেন, কিন্তু শেষ পর্যন্ত ভারত তাকে বিচারের জন্য বাংলাদেশে পাঠাবে না। আপনাকে এই ফাঁকে একটু বলে রাখি, বিবিসি বাংলা এবং বিবিসি ইংরেজি একই প্রতিষ্ঠান হলে দুটো চরিত্র কিন্তু আলাদা, যেটা হওয়ার কথা ছিল না। আমরা ওই রিপোর্টে কিন্তু সেটা লক্ষ্য করেছি। বিবিসি যে মূল রিপোর্টটা করেছিল এবং অডিও ফাঁসের ঘটনা যারা প্রকাশ করে দিয়েছিল, এই যে ভারতের অবস্থা বদলাচ্ছে না, তারা একজন গণহত্যাকারীদের দিল্লিতে রাখবেন, লালন পালন করবেন এবং সেখান থেকে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কি হবে? ভারত গত ১.৫ দশকে বাংলাদেশের সঙ্গে যে ধরনের সম্পর্ক রক্ষা করে চলেছে শেখ হাসিনা সরকারের সময়, তো সেটা ভারত ভুলতে পারছে না এবং ওইটাই ভারতের সুচিন্তিত পররাষ্ট্রনীতি। অর্থাৎ বাংলাদেশ হবে ভারতের এক ধরনের ডোমিনিয়ন। এটা আমাদের দিক থেকে মানার ব্যাপার নয়, সেটা বাংলাদেশের মানুষ মানেনি বলেই যে একটু রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন এনেছে। কিন্তু ভারত চিন্তা করছে ওটাই তার ফরেন পলিসির মডেল, ওইভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়। এটা যে মাইন্ডসেটের মধ্যে যে ভারত এই বাংলাদেশে তার পররাষ্ট্রনীতি চালাতে চায়, সেখানে ভারত আবার একই সাথে পার্টনার মানে হচ্ছে শেখ হাসিনা যে ধরনের অপকর্ম বাংলাদেশে করেছেন, খুন খারাপি করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, এই দেশের মানুষের ভোটাধিকার নষ্ট করেছেন, এগুলো তো ভারত পার্টনার এবং সেগুলোর প্রমাণও আছে। সুজাতা সিং 2014 সনে বাংলাদেশে এরশাদকে ইলেকশনে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচনে হস্তক্ষেপ করার যে সমস্ত অভিযোগ আসছে, ভারত কিন্তু খুব জোরে সোরে অস্বীকার পর্যন্ত করে নাই। সুতরাং এটা খুব রাগঢাকের কোনো ব্যাপার রাখে নাই যে ভারত শেখ হাসিনাকে যে প্রক্রিয়া অবৈধ শাসন ব্যবস্থায় সমর্থন দিয়েছে। এমনকি ভারতের মিডিয়াতেও আমরা দেখেছি বলেছে ভারত সমস্ত ডিম শেখ হাসিনার এক ঝুড়িতেই রেখেছে। যদি ওভাবেও দেখি, তারা এক ঝুড়িতেই রেখেছে, সেটা আওয়ামী লীগ বা শেখ হাসিনার ঝুড়িতে। এখন কিন্তু সরে নাই, এখনো সেখান থেকে সরে নাই এবং এটা এই জায়গাটা একটু হলেও অবাক হওয়ার ব্যাপার, কারণ একটা প্র্যাগমেটিজম বা মানে প্রায়োগিক যে নীতি, সেটা অনেক সময় মানুষ বদলায়, কিন্তু এটা সম্ভবত ভারত আমাদের সাথে এক ধরনের সুপিরিয়র সাইকিতে ভোগে যে আমি তো বড় দেশ, ছোট দেশের এটা আমি মানবো কেন। আর একই সাথে হয়তো ভারত চিন্তা করে দেখে যে শেখ হাসিনার এই অবস্থান থেকে সরে আসলে তার নিজের হয়তো দায়টা একটু এক্সপোজড হবে, যে এই শেখ হাসিনার সমস্ত কিছু এই মানবতাবিরোধী অপরাধ বা গুলি করা এগুলোর মধ্যে ভারতের সমর্থন ছিল, সেটার প্রমাণ হবে। একই সাথে ভারতের মানে কাইন্ড অফ কৃতদাসের মতো যে শাসন শেখ হাসিনা করেছেন, সেই কৃতদাসকে এক ধরনের প্রোটেকশন দেওয়ার মধ্যে ভারত হয়তো রাখতে চায়। কিন্তু একই সাথে এই রিপোর্টের উদ্দেশ্য নিয়ে আমার মধ্যে সন্দেহ থেকে যাচ্ছে যে নিশ্চয়ই ভারতের পলিসি মেকারদের মধ্যে বা ভারতের জনগণের মধ্যে বিবেকবান গোষ্ঠী নিশ্চয়ই আছে, তারাও হয়তো আলোচনা করবে যে বাংলাদেশের সাথে যা ঘটেছে তা ঠিক হয়নি, বাংলাদেশের মানুষ আহত হয়েছে, অপদস্থ বোধ করেছে। একজন গণহত্যাকারী, স্বীকৃত গণহত্যাকারীকে কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে, সেটা তার পলিসির অংশ হিসেবে আশ্রয় দিয়ে রেখেছে, যে তাকে আমরা এই প্রশ্ন কিন্তু ভারতের ভেতরে এই প্রশ্ন উঠেছে। কিন্তু একই সাথে ভারত হয়তো ভেবেছে যে যেহেতু আমরা তাকে বসিয়েছিলাম, আমরা তাকে প্রোটেকশন দিয়েছি, আমরা দুঃসময় তাকে ছেড়ে যেতে পারি না। হয়তো ভারত ভাবছে যে এটা যদি শেখ হাসিনাকে তারা ছেড়ে দেয়, ভবিষ্যতে বাংলাদেশে হয়তো ভারতের পক্ষ কেউ নেবে না, এই চিন্তাও ভারত হয়তো করে থাকতে পারে। ভারত বাংলাদেশ রাষ্ট্রের সাথে, বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চায়, পুরনো নীতি দিয়ে হবে না, তাকে তার পলিসি পরিবর্তন করতে হবে। ডক্টর আনিস, আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কাজ করেন, নিরাপত্তা নিয়ে কাজ করেন। ভারতের যে ফরেন পলিসি,
আমি নির্দিষ্ট করে যদি আমরা এত ইলাবোরেট যাব না, আমরা সংক্ষিপ্তভাবে আসি, সেটা হলো যে তার প্রতিবেশী দেশের সঙ্গে যে তার যে সম্পর্ক, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটি রাষ্ট্র নেই তার মিত্র, বরঞ্চ সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। এরপরে ভারত সেই জায়গা থেকে সরছে না, বলা যেতে পারে দক্ষিণ এশিয়াতে আসলে ভারত একা হয়ে গেছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন, বা ভারত এটি কেন তার নীতি বদলাচ্ছেন? ভারত আসলে সাউথ এশিয়ার মধ্যে একটা বিশাল বড় দেশ। এখন ভারতের রাজনীতির নিয়ন্ত্রণ করছে কারা, এটা একটা বিষয়। ভারতের রাজনীতি যতদিন কংগ্রেসের অধীনে ছিল, কংগ্রেস কিন্তু একটি লিবারেল অ্যাপ্রোচ ফরেন পলিসিতে ছিল। কংগ্রেসের ফরেন পলিসির লিবারেল অ্যাপ্রোচটার মধ্যে এরকম যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে মিনিমাম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কিন্তু এখন যে বিজেপি সরকার বা মোদী সরকারের ফরেন পলিসি মানে এক রুখা ফরেন পলিসি, এখানে আপনার কোনো কনস্ট্রাকটিভ ফরেন পলিসি নাই। বরং মোদী সরকার খুব অ্যাগ্রেসিভ ফরেন পলিসি অ্যাপ্লাই করেছে যে এইটা আমার একটা দেশ, তারা আমাদের কথা উঠবে, শুনবে, বসবে। আর বাংলাদেশের কনটেক্সটে যেটা হয়েছে, মোদী সরকার যেটা করেছেন, বাংলাদেশ সরকারের সাথে বা একটি নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে ভারত তার পররাষ্ট্রনীতিকে অ্যাপ্লাই করেছে। কিন্তু পররাষ্ট্রনীতির মূল ফোকাসটা কি? পররাষ্ট্রনীতির মূল ফোকাস হলো একটি দেশের জনগণের সাথে আরেকটা দেশের জনগণের একটা সম্পর্ক। ভারত কিন্তু গত 15 বছরে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা বৃদ্ধির জন্য বা সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে নাই। ভারত একটা স্পেসিফিক দলকে, স্পেসিফিক ব্যক্তিকে ভারত প্রিভিলেজ দিয়েছে। এই প্রিভিলেজের প্রেক্ষাপটে ভারত কিন্তু আমাদের জুলাই বিপ্লবটা হয়েছে দিল্লি না ঢাকা, তার মানে এখানে একটা চেতনা কাজ করেছে যে আমার দিল্লির যে হেজেমনি আছে, এই হেজেমনিকে ব্রেক করে দিয়েছে জুলাই বিপ্লব। সুতরাং এইটা ভারতের পলিসি মেকার এবং জুলাই বিপ্লবের সম্ভবত একটা উদ্দেশ্য এটাও ছিল, শুধু শেখ হাসিনার পতন নয়, ভারতের হেজিমনিকেও শেষ করে দেওয়া বা এখান থেকে উচ্ছেদ করা। হ্যাঁ হ্যাঁ, এটা তো ছিলই। এবং আপনি যদি দেখবেন যে ভারতে শুধু বাংলাদেশই না, মালদ্বীপ থেকে কিভাবে ভারত তার নিজেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, ভারতটা কিন্তু হিন্দু রাষ্ট্র না, ভারত একটা সেকুলার রাষ্ট্র, বাট হিন্দুরা ডমিনেন্স করে ভারতের রাজনীতিতে। দেখেন নেপালের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খুবই খারাপ, মানে সম্পর্ক নেই বলে চলে। এবং নেপালের লোকজন একদম দেখতে পারে না হ্যাঁ ভারতকে। শ্রীলঙ্কার অবস্থা তাই। খুব কয়েকদিন আগে ভারত মানে একটা অ্যাটাক করলো পাকিস্তানে। দুইটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, দুইটি রাষ্ট্রের মধ্যে আপনার হলো যে সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক ধরনের অফেন্সিভ একটা ওয়ারের দিকে ভারত গেল, এবং এই যুদ্ধে কিন্তু ভারতের কোনো গেইন নাই। তার মানে শুধুমাত্র এই বিজেপি সরকারের ধর্মান্ধ যে পলিসি, ডোমেস্টিক পলিসি, এটা ওদের পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়েছে। এবং পররাষ্ট্রনীতিতে এইটা প্রভাব করার ফলে ভারত তার বন্ধু রাষ্ট্র হারিয়ে ফেলছে। ভারতের তার প্রতিবেশী রাষ্ট্র, তাদের শুভাকাঙ্ক্ষী যে রাষ্ট্রগুলো ছিল, এই রাষ্ট্রগুলোর মধ্যে ভারত তার প্রভাব আস্তে আস্তে হারিয়ে ফেলছে। এবং এটা কিন্তু ভারতের আপনার অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতিতে ব্যাপক ধস। আপনি যদি দেখেন যে জুলাই বিপ্লবের আগে বাংলাদেশের অর্থনীতির অনেকটা ডিপেন্ডেন্ট ছিল ভারতের, আমদানি নির্ভর ভারতের অর্থনীতির উপর ডিপেন্ডেন্ট ছিল। আমরা তখন পেঁয়াজ কেজি 400 টাকা কেজি, আর এখন দেন বর্ষা মৌসুম, বাংলাদেশ কিন্তু বের হয়ে আসছে। তার মানে এটা প্রমাণ করছে যে পররাষ্ট্রনীতিতে বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকা উচিত। বন্ধু রাষ্ট্রের সাথে যদি কলোনিয়াল বা ঔপনিবেশিক টেন্ডেন্সি থাকে, সেখানে রেজিস্ট্যান্স হয়, এবং বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী একটা রেজিস্ট্যান্স হয়েছে। এটা ভারতের পলিসি মেকারদেরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এবং ভবিষ্যৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন হবে, এখান থেকে ভারত নিশ্চয়ই একটা লেসন নেবে। ডক্টর আনিস, আমাদের দেশে একটা মিথ তৈরি হয়েছিল গত 15 বছরে যে ভারতের সহযোগিতা ছাড়া এদেশের কোনো সরকার পরিবর্তন হবে না এবং কেউ ক্ষমতা আসতে পারবে না। আরেকটা মিথ ছিল অর্থনৈতিক ক্ষেত্রে যে ভারতের সহযোগিতা ছাড়া আমরা অর্থনৈতিকভাবে টিকবই না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়েছে দুটোই আসলে মিথই ছিল, সত্যতা ছিল না। এই যে মিথ তৈরি করা একদিনে হয়নি, এটা একটা নেগেটিভ তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রচলিত রাজনৈতিক দলগুলোও কিন্তু এই মিথে বিশ্বাসী ছিল এবং তাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আপনি কি মনে করেন প্রচলিত রাজনৈতিক দলগুলো সেখান থেকে বেরিয়ে আসতে পারছে মানসিকভাবে? না, মিথ থেকে তো প্রচলিত রাজনৈতিক দলগুলো বের হয়ে আসার এখন পর্যন্ত কোনো সিমটম আমরা দেখছি না। কারণ হলো রাজনীতিটা রাজনীতিবিদদের জন্য থাকা উচিত ছিল। গত 15 বছর যেটা হয়েছে, রাজনীতিবিদদের মধ্যে রাজনীতিতে ছিল না, রাজনীতিটা ছিল কোনো একটা গোষ্ঠীর মধ্যে কেন্দ্রীভূত। এটা ধরতে পারেন শিল্পপতি, ব্যবসায়ী, বা আপনি ধরেন কোনো ধরনের মিলিটারি আমলা অথবা সিভিল ব্যুরোক্রেট যারা,
যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা গিয়ে পরবর্তীতে আবার এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসছে। এগুলো রাজনীতির জন্য ভালো না। 90 পরবর্তী বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রাটা শুরু হলো, এই যাত্রার মধ্যে রাজনীতিবিদরা একটা বড় একটা ভূমিকা রাখার কথা ছিল এবং গণতন্ত্রটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল। বাট গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে বিকজ অফ রাজনীতি যখন রাজনীতিবিদদের কাছে থাকে নাই, বা রাজনীতির সুষম যে একটা উন্নয়ন বা বিকাশ ঘটবে, এটা বাংলাদেশে বিকাশ ঘটে নাই বিকজ অফ রাজনৈতিক দলগুলো এক দল আরেক দলের প্রতি বিশ্বাস নাই, আস্থা নাই। নাম্বার 2 হলো রাজনীতিবিদরা তারা জনগণের জন্য রাজনীতি করছে না, তারা ক্ষমতা রাজনীতি করছে, মানে চেয়ারটা আমার থাকতে হবে। এবং আপনি যদি গত 15 বছরের ইতিহাস দেখেন যে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোকে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং রাজনীতিবিদরা যখন রাজনীতিতে থাকবেন তখন এই সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ধ্বংস করবেন না। সুতরাং এই যে মিথের ব্যাপারটা আছে আর কি। আরেকটা হলো যে আপনার ভারত নির্ভরতা, এটা আসলে কোনো দেশ কোনো আধুনিক বিশ্বের নির্ভরতা থাকে না। ভারত নির্ভরতায় জুলাই বিপ্লব কমিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের তিন দিকে কিন্তু ভারতের বিশাল রাষ্ট্র, সাউথ এশিয়ান কনটেক্সটে একটা বিশাল বড় রাষ্ট্র, বিশাল নিউক্লিয়ার ওয়েপন আছে এদের, অর্থনীতি তো বেশ মোটামুটি বড়। এখানে মূল কথাই হলো পূর্ব বাংলার মানুষদের মধ্যে যখনই কোনো রাষ্ট্র পূর্ব বাংলা মানুষের অধিকার কেড়ে নিতে চেয়েছে এই বাংলার মানুষদেরকে, বাংলাদেশের মানুষদেরকে, তখন তারা ঘুরে দাঁড়িয়েছে। অনেক পুরনো ইতিহাস এটা। আপনি যদি ইশাখার আমল থেকে যদি ধরেন, আপনি দেখবেন যে এখানে 2টা আঘাত আসলে বাংলার মানুষরা ঘুরে দাঁড়ায়। একটা হলো এর উপর যদি ভাষার উপর যদি আঘাত আসে, সংস্কৃতির উপর আঘাত আসলে এরা ঘুরে দাঁড়াবে। 2 নম্বর হচ্ছে এখানে যদি উপনিবেশ করতে চায়, আপনি সারা ভারতবর্ষের ব্রিটিশ শাসনের সময় যদি আপনি দেখেন বাংলাতে যত বিদ্রোহ হয়েছে অন্য কোথাও হয়নি, বিকজ অফ রেজিস্ট্যান্সের একটা নেচার। বাঙালিদেরকে মানে কোনো শাসন চাপিয়ে দেওয়া যায় না বাঙালিদেরকে। সুতরাং এইটা আসলে একটা ভাববার বিষয়। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে জুলাই বিপ্লবে যে এই মিথটা ভেঙে গেছে, আপনার শুধুমাত্র যে ভারত পরিবর্তন এনে দিলে পরিবর্তন হবে, নইলে হবে না, সেই মিথ ভাঙছে। আপনি তার আগে একটু খেয়াল করতে হবে যে জুলাই বিপ্লবের আগে কিন্তু বয়কট ইন্ডিয়া শুরু হয়েছে। আপনাদের যদি খেয়াল থাকে 2024-এর একতরফা নির্বাচনের পরপরই বয়কট ইন্ডিয়া শুরু হয়েছে। এবং বয়কট ইন্ডিয়া কিন্তু প্রচুর, মানে শুধু বাংলাদেশের ভেতরে না, কানাডা, আমেরিকা, লন্ডন, যেখানে যেখানে বাংলাদেশিরা আছে সেখানে কিন্তু সবাই বাংলাদেশিরা ভারতীয় পণ্য বর্জন করা শুরু করেছিল এবং ভারতের জন্য এটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তখনও শেখ হাসিনা ক্ষমতায়, মানুষ গ্রাহ্য করেন, দেশের ভিতরে এই কাজটি করেছে। এবং দেখেন দুটো পরিষ্কার এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে কোরবানির গরু বা গরুর মাংস খাওয়ার ব্যাপার বাংলাদেশে ভারত যখন নিষেধাজ্ঞা দিল তাতে বাংলাদেশ স্বনির্ভর হয়ে গেছে। আর একটা পেঁয়াজ খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, কারণ হচ্ছে পেঁয়াজের ব্যাপারে একটা মিথ ছড়ানো হতো যে ভারতে পেঁয়াজ না হলে এখানে আমরা পেঁয়াজ খেতে পারবো না, পেঁয়াজের সঙ্গে সম্পর্ক থাকবে না। এটা দেখেন মিথটা খুব সাকসেসফুলি অ্যাপ্লাই করা হয়েছে কিভাবে। পাবনা এই অঞ্চলে যে পেঁয়াজ সবচেয়ে যেখানে বেশি হয় ওইখানে আমরা গিয়েছিলাম। কি হতো যে যখন স্থলবন্দর দিয়ে বলেছে এলসি খুলেছে, মানে পেঁয়াজ আসবে, এই খবর পাওয়ার সাথে সাথে পেঁয়াজের দাম কমে যেত। পেঁয়াজের দাম কমে গেলে পরের বছর চাষিরা পেঁয়াজ কম চাষ করতো, তখন বাংলাদেশ স্বভাবতই আমদানি নির্ভর হতে হতো। তো এটা কিন্তু একটা সাইকেল তৈরি করে ফেলা হয়েছিল খুব ইচ্ছাকৃতভাবে। এখন দেখেন আপনি ভারতীয় পেঁয়াজ জানেন নাই, এখন বাংলাদেশের পেঁয়াজের উৎপাদন দেখেন অনেক বেশি, দামও তো শেয়ার তো এরকম বাড়েনি, এবং কোয়ালিটি অনেক। বাংলাদেশের পেঁয়াজ সম্ভবত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেঁয়াজ, তাতে কোনো সন্দেহ নাই। সো ওইটা ভেঙে দিয়েছে। সো আগামীতে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশেষ করে যেভাবে বিপ্লব সফল করেছে, আগামীতে ভারত কেন, মানে যে কোনো আমার আরেক বক্তা বললেন যে চাপিয়ে দেওয়ার নীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না, আগামী প্রজন্ম আরও বেশি করবে না। কারণ আমাদের যারা ক্ষমতায় ছিলেন বা রাজনীতিতে আগে যারা সিনিয়র বেশ কিছু যারা ক্ষমতার আশপাশেই ছিলেন, তাদের একটা মনোজগতের একটা নির্ভরতা ছিল ভারতকে নিয়ে, বা একটা ইলিউশন ছিল ভারতকে নিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেছে। এখন সেই জন্য ভারতকেও নতুন অ্যাপ্রোচ নিয়ে আসতে হবে সম্পর্ক উন্নয়নের জন্য। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন
প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। ডক্টর আনিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে এবং এই খবরটি দিয়েছে হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার 4 মাস পর এ পদক্ষেপ নেওয়া হবে। আপনি নিশ্চয়টাও জানেন যে এই সরকার কিন্তু চিঠি দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং তার সঙ্গে কিন্তু কাজ করছিল না বাংলাদেশ সরকার। অনেকদিন ধরে তারা সরাসরি ওর সঙ্গে কাজ করছিল। 2024 সালে যখন উনি দায়িত্ব পান, ভোটাভুটি হন, এক্ষেত্রে ভারত এবং শেখ হাসিনা মিলে তাকে এই পদে নেওয়ার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে এখান থেকে সরতে হলো। এটাও কিন্তু এই আওয়ামী রেজিম বলুন, তার পরিবারের বলুন, এটা আরেকটি পতন। খুবই ইম্পর্টেন্ট ইস্যু। তার আগে দুটি কথা বলতে চাই। আপনি প্রথমবার বলেন যে বিবিসির বাংলা বিভাগের সদর দপ্তর কিন্তু দিল্লিতে, আবার সাউথ এশিয়ার WHO যে সদর দপ্তর সেটা দিল্লিতে। দিল্লি যে হেজেমনি সাউথ এশিয়াতে হেগেমনি প্রতিষ্ঠা করছে, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাক্টর, যে তারা কিভাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সদর দপ্তর তাদের জায়গায় দিয়ে কিভাবে তারা সাউথ এশিয়ার পলিটিক্সকে কন্ট্রোল করতে চায়। সায়মা ওয়াজেদ পুতুলের কথা যে বললেন, এটা হচ্ছে তাদের কন্ট্রোলিং একটা পলিসি। তারা বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করার জন্য এই ধরনের ব্যক্তিকে WHO মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে এবং এটা কিন্তু ভারতের জন্য একটা লেসন, যে বাংলাদেশের বিপ্লবী সরকার বা ইউনিট সরকার তারা দুর্নীতির বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছে এবং এই অ্যাকশনের চিঠি বলেন, অ্যাকশনের বিভিন্ন ধরনের মিডিয়া ফোকাস বলেন, বা দুর্নীতির যে সমস্ত ফেরিস্তিগুলা বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে ফোকাস হচ্ছে, এতে করে কিন্তু ভারত যে রাজনৈতিক দলটিকে প্রমোট করলো, আওয়ামী লীগকে, তাদের ব্যাপারে কিন্তু বিশ্ব মিডিয়া বলেন, বাংলাদেশ মিডিয়া বলেন কনসার্ন, এবং তারা যে দুর্নীতি করেছে এটা অ্যাপ্রুভড, এটা প্রমাণিত। এবং এই দুর্নীতির অভিযোগটাকে আমলে নিয়ে কিন্তু WHO এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এটা যেমনটা আওয়ামী লীগের জন্য একটা থ্রেট, যেমনটা আওয়ামী লীগের যে ধরেন লেজিটিমেসিকে বাংলাদেশে হারিয়ে ফেলেছে, সেরকম দিল্লির হেজেমনির লেজিটিমেসি বাংলাদেশের জন্য প্রশ্নবদ্ধ। যে দিল্লি চাইলেই পরেই আপনার হলো যে কাউকে প্রমোট করলে সেই প্রমোটেবল ব্যক্তিরা যে দুর্নীতিবাজ হতে পারে, এটা আবার প্রমাণিত হচ্ছে। এই বিবিসি বাংলা শেখ হাসিনার সময় একটা রিপোর্ট করেছিল, বিস্তারিত রিপোর্ট করেছিল। সেটি হলো যে শেখ হাসিনার পরে তার উত্তরসূরি কে হবে। জয়ের প্রসঙ্গে এসছে, ববির প্রসঙ্গে এসছে, তারপর রেহানার প্রসঙ্গে এসছে, সবার প্রসঙ্গে এসছে। তারা কিন্তু শেষ পর্যন্ত ফোকাসটা করেছে সায়মা ওয়াজেদ পুতুলের উপরে, এবং বেশ বড় একটা প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা, নট ইংরেজি। এবং আমরা শেষ পর্যন্ত ওই রিপোর্টের মূল বিষয়টা ছিল তাদের সামনে টার্গেট হলো সায়মা ওয়াজেদ পুতুল, এবং এটাকে টার্গেট নিয়ে কিন্তু এই যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ওয়ের যে আঞ্চলিক পরিচালক, এটা টার্গেট ছিল। উনি একটা পদে থাকলেন এবং দিল্লিতে থাকলেন, ট্রেন্ড আপ করাটা খুব সহজ হবে, কাছাকাছি থাকা। কাজে এরা কিন্তু সুদূর প্রসারী, যে কথাটা আপনি বলছিলেন, কি বলবেন? হ্যাঁ, এই তো আপনার দিল্লি তো নেরেটিভ তৈরি করে দিয়েছে। গত 15 বছরে নেরেটিভগুলো দিল্লি থেকে তৈরি হয়েছে। সুতরাং নেরেটিভ তৈরি করে দেয়। আওয়ামী লীগের নেরেটিভ বলেন, শেখ হাসিনার ম্যান্ডেট বলেন, 41 পর্যন্ত ক্ষমতা থাকার নেরেটিভ বলেন, এই নেরেটিভগুলো তো আমার দেশের নেরেটিভ না। এই নেরেটিভগুলো বহির কোনো রাষ্ট্র আপনার নেরেটিভ তৈরি করে দিয়েছে, আপনি সেই নেরেটিভগুলো বাংলাদেশের রাজনীতি অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। আর যখন এটা অ্যাপ্লাই করতে গিয়ে যখন আপনি বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক চেতনা হরণ করেছেন, তখন তো বাংলাদেশের মানুষ রেজিস্ট্যান্স করেছে। সুতরাং নেরেটিভগুলো তৈরি হওয়া উচিত দেশের ভিতর থেকে। রাজনীতিবিদরা নেরেটিভ তৈরি করবে এবং সেই নেরেটিভগুলো হওয়া উচিত বাংলাদেশপন্থী নেরেটিভ। আমি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের রাজনীতিবিদরা
বাংলাদেশের মানুষের জন্য নেগেটিভ তৈরি করবে। সুতরাং বাইরের রাষ্ট্র যদি নেগেটিভ তৈরি করে, এবং ভবিষ্যতে কোনো দল যদি বাইরের রাষ্ট্রের প্রেসক্রিপশন নিয়ে, বাইরের রাষ্ট্রের নেগেটিভ নিয়ে বাংলাদেশে কোনো নেগেটিভ দাঁড় করতে চায়, তাহলে রেজিস্ট্যান্সটা আবার হবে, কারণ তরুণরা বাইরের নেগেটিভটাকে গ্রহণ করবে না। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো, এই যে আওয়ামী লীগের আজকের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কিন্তু লেসন আছে, অনেকগুলো লেসন, নেগেটিভ আমাদের তৈরি করতে হবে। আমরা আমাদের দেশকে কোথায় নিয়ে যেতে চাই, আমাদের জনগণের ডিমান্ডটা কি, এজন্য কনফুসিয়াসের একটা বক্তব্য আপনাকে বলি, যে কনফুসিয়াস বলতেন যে রাষ্ট্র নায়ক যদি দার্শনিক না হয়, ওই রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। সুতরাং রাষ্ট্রনায়কের নেগেটিভ তৈরি করতে হবে, তার দর্শন থাকতে হবে, আমার দেশের মানুষকে নিয়ে আমি কী ভাবছি, আমার দেশের শিক্ষা নিয়ে কী ভাবছি, অর্থনীতি নিয়ে কী ভাবছি, আমার দেশের পররাষ্ট্রনীতি কী হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে রাষ্ট্রনায়কদের নিজস্ব নেগেটিভ তৈরি করতে হবে। মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদকে বলেন বা বর্তমান তুরস্কের এরদোয়ানকে বলেন, এরা কিন্তু নিজস্ব মানুষ চিন্তা থেকে নিজস্ব নেগেটিভ তৈরি করা মানুষ। এজন্য এরা তাদের নিজ দেশে খুব সমাদৃত, বিশ্ব পরিমণ্ডলে এদের ব্যাপক ধরনের গ্রহণযোগ্যতা আছে। সুতরাং বাইরের রাষ্ট্রের প্রেসক্রিপশন দিয়ে যখন আপনি নেগেটিভ তৈরি করবেন, তখন বাইরের রাষ্ট্র মুখ থুবড়ে পড়বে, এবং আপনি যে দলের রাজনীতি করেন সেই দলটাও একসময় গিয়ে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। খাজা মাইনুদ্দিন, আমরা এখন জানি যে সায়মার ওয়াজেদ পুতুলের নাগরিকত্ব কিন্তু বাংলাদেশে নয়, উনি কানাডারও নাগরিক। এবং আমরা এটাও জানি যে শেখ হাসিনার শেকড়টা হলো দিল্লিতে, তার বোনের শেকড় হলো লন্ডনে, আর তার পুত্রের শেকড় হলো আমেরিকায়। যেটা ডক্টর আনিস বলছিলেন যে দেশ নিয়ে ভাবতে হবে, দেশের জন্য নেগেটিভ তৈরি করতে হবে। আসলে এদের দেশের জন্য নেগেটিভ তৈরি করার দরকার নেই, কারণ এরা এই দেশেরই না। এবং সবচেয়ে অবাক করার বিষয় যেটা হয়েছে সেটি হলো এই শেখ পরিবারের একটি ব্যক্তিও কিন্তু আমরা খুঁজে পাইনি যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। আপনি জানেন সায়মা ওয়াজেদের একটি প্রতিষ্ঠান ছিল সূচনা ফাউন্ডেশন, উনি ওটার প্রধান। এবং সূচনা ফাউন্ডেশন থেকে ব্যাংকগুলো থেকে কিভাবে টাকা নিয়েছে অলরেডি দুদক খুঁজে পেয়েছে যে $28 লাখ সংগ্রহ করেছে বিভিন্ন ব্যাংক থেকে এই সূচনা ফাউন্ডেশন। আচ্ছা বলুন তো, শেখ পরিবারে একটি ব্যক্তিও কেন খুঁজে পাওয়া যায়নি যার ভিতরে অর্থনৈতিক সততা রয়েছে? কেন এরকম হলো? কারণ হচ্ছে ডিএনএর কি সমস্যাটা? কারণ হচ্ছে শেখ পরিবারের সদস্যরা মনে করতেন বাংলাদেশটা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তাদের কল্যাণের জন্য, তাদের চাষবাসের জন্য। মানে শেখ হাসিনা কিন্তু স্টেটমেন্ট দিয়ে বলেছেন এটা বাপের দেশ, আমার বাবা এই রাষ্ট্র স্বাধীন করেছেন। যেটুকু বলেননি সেটা হচ্ছে আমি যা খুশি তাই করব। এবং দেখেন জুলাই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে কেবলমাত্র শেখ সেলিম ছাড়া শেখ পরিবারের আত্মীয় স্বজন সকলে কিন্তু চলে গেছে, এয়ারপোর্ট দিয়ে চলে গেছে। তো এই সিগন্যালটা নিশ্চয়ই শেখ হাসিনার কাছ থেকে এসছে। আবার দেখেন 1/11 যখন হলো, বেগম খালেদা জিয়া যখন অস্বীকার করলেন যে উনি বাইরে যাবেন, শেখ সেলিম সম্ভবত দেশে নাই, কেউ নাই। বেগম জিয়া যখন দেশে থাকতে চাইলেন, শেখ হাসিনা কিন্তু দ্রুত চলে গেছেন বাইরে, দেরি করেন নাই। পরে যখন বেগম জিয়া যেহেতু থেকেই গেলেন, পরে উনি আবার নতুন করে দেশে ঢোকার সুযোগ পেলেন বা উনি সুযোগটা নিলেন। সুতরাং এটা তো আশ্চর্য হবার কিছু নাই যে শেখ পরিবার বাংলাদেশকে যেভাবে দেখে সেভাবেই তারা আচরণ করেছে। আপনি তো নাগরিকত্বের বিষয়টা বলে দিলেন। ফলে তারা যেহেতু একটা তাদের এই দেশ যা খুশি তাই শাসন করা, এই দেশের সম্পদ প্রয়োজনে লুটপাট করা এটা অধিকার হিসেবে দেখে, সুতরাং তারা এটাই করার কথা। যেটা ধরেন বরিশালে হোক, খুলনাতে হোক, গোপালগঞ্জে হোক, যেখানেই শেখ পরিবারের সদস্যরা ছিলেন, এবং দেখেন প্রত্যেকেই কোনো না কোনো অন্যায়, অবিচার, অত্যাচার, দুর্নীতি, কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত এবং অধ্যত্ত। আপনি দেখেন, আপনি তো ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে ক্রাইমগুলো বা করাপশনগুলো, কিন্তু যদি আপনি আচার আচরণ দেখেন একদম ব্যক্তি পর্যায়ে, প্রত্যেকেই অসম্ভব রকমের অধ্যত্ত মানুষ। এটা হলো ক্ষমতার থেকে। এখন অধ্যত্ত কোথায় গিয়েছে? এখন তো অধ্যত্ত দেখাতে পারছে না। ফলে আমি বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবারের আর খুব একটা ফিউচার দেখি না। কারণ মানে নিখিল এসপারি সে মইদুল ঢাকাতে অবস্থা হয়ে গেছে অনেকটা, এক এক জায়গায় ছড়ে চলে গেছে। এবং ইভেন যদি আওয়ামী লীগ যদি ভিন্ন নামের কখনো অন্য দল হয়, তা আওয়ামী লীগের কর্মীরা তো বা বেশ কিছু নেতা তো প্রতারিত বোধ করেছে, নিশ্চয়ই করেছে, হয়তো এখন অন্য কথা বলছে যে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা চলে গেছে সকলেই। সুতরাং
দলের দৃষ্টিকোণ থেকে বলেন, দেশের মানুষের দৃষ্টিকোণ থেকে বলেন, এবং রাজনীতির গ্রহণযোগ্যতার বিচারে বলেন, তাদের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ দেখতে একটু পাচ্ছি অবাক না। করা কাণ্ড, টিউলিপ সিদ্দিকী বড় হয়েছেন, পড়াশোনা করেছেন লন্ডনে, সেখানে উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, শেষ পর্যন্ত কি হলো? দুর্নীতি আকণ্ঠ, ডুবে আছেন, এবং সেটা বাংলাদেশ কেন্দ্রিক দুর্নীতি। ওনার তো ওনার যে আন্টির সাথে ওনার যে সম্পর্ক সেটা তো অস্বীকার করে নাই। ভ্লাদিমির পুতিনের দেশে উনি তো বাংলাদেশের পার্ট হিসেবে গিয়েছেন, এবং ওনাদের লন্ডনে যে খরচাপাত্রী হয় ওনাদের টিউলিপ সিদ্দিকী এবং তার মায়ের, সেগুলো এমনকি তার ছোট বোনপন্থীরও। হ্যাঁ, এবং সেগুলো কিন্তু কোশ্চেনেবল ইনকাম, কোশ্চেনেবল, না, এখন তো প্রমাণিত হয়েছে। কতগুলো প্রমাণিত হয়েছে, কিন্তু তার আগে থেকে যদি ধরেন জি, জি। যে তাদের টাকা কোথেকে আসছে, এত টাকা কোথায় খরচ হচ্ছে, সেই তো প্রশ্নবিদ্ধ ব্যাপার তো আগে থেকেই ছিল। এখন কিছু কিছু জিনিস আমি শিওর যে সবটা প্রমাণিত হয় নাই, যেটুকু হয়েছে তাদের অ্যাক্টিভিটিস হয়তো তার থেকেও বিস্তৃত। এর মানে তারা এই চক্র থেকে বেরিয়ে আসতে পারেনি মানসিকভাবে, না, ঠিক তো? সম্ভব ছিল না তাদের, এবং সম্ভব না। না তাদের পক্ষে সম্ভব না, কারণ ওই মানসিকতায় বড় হয়েছেন, ওই কালচার নিয়ে বড় হয়েছেন। এবং আরেকটা জিনিস আমার যোগ করা দরকার বোধ হয়, সম্ভবত বাংলাদেশের মানুষের প্রতি তাদের একটা ঘৃণাবোধ আছে এজ এ হোল। মানে ৭৫-এর জি, জি। ঘটনারও একটা বলে যে দেশের মানুষ তো বেইমানি করেছে আমাদের সঙ্গে, এবং শেখ হাসিনা বিশেষ করে ২০০১-এর ইলেকশনে যখন ব্যাপকভাবে পরাজিত হলেন, উনি পাবলিকলি বলতেন যে কোন দুর্নীতি হয়েছে, কারচুপি হয়েছে। প্রাইভেটলি উনি বলতেন যে ভোট ঠিকই আছে, রাজাকারের বাচ্চারা তো সব অন্যদিকে ভোট দিয়ে দিয়েছে ২০০১-এর ইলেকশনে। এবং ২০০১-এর ইলেকশনের পরেই উনি কিন্তু সবচেয়ে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেলেন। জি। উনি তখন বুঝে ফেললেন যে এই দেশে ওনার রাজনীতি স্বাভাবিক পথে আর আগাবে না, উনি তখন রাজনীতির চোরাগুলির পথে বেছে নিলেন। ডক্টর আনিস, ভারত প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম। ভারত একমুখী রাজনীতি এখানে করেছে, এবং আওয়ামী লীগ শেখ হাসিনাও একমুখী করেছে। আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা হয়ে গেছিল দ্বিপাক্ষিক। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি চীনের দিকে অনেকে যে ঝুঁকছে। আসলে রাজনৈতিক দলের নেতারা চীনের দিকে যতটুকু না ঝুঁকছে, চীন বেশি ঝুঁকছে। এবং আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির কয়েকটি প্রতিনিধি দল চীন সফর করে এসছে। সবশেষ প্রতিনিধি দল ছিল সবচেয়ে শক্তিশালী, যেখানে নেতৃত্ব দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। আমরা দেখলাম জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও চীন গেছে। এর আগে কিন্তু জামাতের আরেকটি দল গিয়েছিল। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের চীন সফর নিয়ে আলোচনা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই তাদের এত বেশি সফরের ইউরোপ আমেরিকার সঙ্গে কি ধরনের সম্পর্ক হবে বা টানাপোড়েন হবে কিনা, সেই প্রশ্ন সামনে আসছে। এবং আপনি জানেন যে তাদেরকে চীনে খুব রাজকীয় আতিথেয়তা দেওয়া হচ্ছে। চীন প্রচুর পয়সা খরচ করছে এই রাজনৈতিক দলগুলোকে সফরে নেওয়ার জন্য। এই যে একেবারে চীনমুখী হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি, এটা কি ইউরোপ বা আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে? বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটা কনস্ট্রাকটিভ ফরেন পলিসি অ্যাপ্লাই হয় নাই। আপনার ফরেন পলিসি এমন একটা বিষয়, একটা রাষ্ট্রের ফরেন পলিসি থাকবে, সরকার পরিবর্তন হবে, সরকার যাবে, এই দল ক্ষমতা আসবে, ওই দল যাবে, ফরেন পলিসিতে পরিবর্তন সাধারণত মৌলিক পরিবর্তন আসে না। আনফর্চুনেটলি বাংলাদেশে এই ধরনের ফরেন পলিসি ইন্ট্রোডিউস করা হয়নি। চেঞ্জ হয়েছে কারণ হচ্ছে আপনি যখন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন, তখন আপনি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট অনুসারে আপনার ফরেন পলিসি প্রমালগেট হবে, ফরেন পলিসি এস্টাবলিশড হবে। এখন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আপনি না এসে অন্য রাষ্ট্রের প্রেসক্রিপশন নিয়ে যখন আসবেন আপনি ক্ষমতায়, তখন অন্য রাষ্ট্র ফরেন পলিসিতে কী ধরনের চাবে আপনি সেটাই করবেন। এজন্য আপনি যদি স্টেট ভিজিট দেখেন, গত 15 বছরের স্টেট ভিজিটগুলো যদি দেখেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রাইম মিনিস্টারের, ম্যাক্সিমাম স্টেট ভিজিটগুলো তারা দিল্লি, ইন্ডিয়া কেন্দ্রিক করেছে। এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, কারণ একটা দেশে নির্ভর পররাষ্ট্রনীতি থাকে না এখানে মনে রাখ। আর এই জন্যই বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরে এবং ৭৮ সালে জিয়াউর রহমানের সময় বাংলাদেশের ফরেন পলিসির একটা বিশাল বড় চেঞ্জ এসেছিল। ৭৭-এ চেঞ্জ এসেছিল। উনি খুব প্রাগমাটিক লিডার ছিলেন, প্রাগমাটিক লিডার ইন এ সেন্স। ওনার কাছে মধ্যপ্রাচ্য দরকার ছিল, ওনার কাছে আপনার ইরাক, ইরান, তুরস্ক, লিবিয়ার সাপোর্ট দরকার ছিল। ওনার সময় কিন্তু ওপেন হয় ফরেন পলিসি। বাংলাদেশের এই শ্রমবাজার আপনার হলো যে ওপেন হয়, বাংলাদেশের ফরেন এইডটা ব্যাপকভাবে ওপেন হয়, বাংলাদেশের সমরাষ্ট্রতে অনেক চেঞ্জ আসে, বিরিয়ারি প্রতিষ্ঠিত হয়। এবং আপনি তখন দেখবেন যে মায়ানমারের সাথে বাংলাদেশে কিন্তু একটা খুবই স্ট্যান্ড বাই ফরেন পলিসি ছিল।
মায়ানমার ইচ্ছা করলেই রোহিঙ্গাদেরকে পুশ করবে, এটা যেটা 78 করেছিল, 78 পরে কিন্তু করেছে। ব্যাক করতে ব্যাক হয়েছে। করতে বাধ্য হয়েছে। এখন এই জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের একটি কনস্ট্রাকটিভ ফরেন পলিসি মেনটেন করার একটা সুযোগ এসেছে। এই ক্ষেত্রে অবশ্যই চায়না একটা বিশাল বড় অ্যাক্টর সাউথ এশিয়াতে, শুধু সাউথ এশিয়াতে না, সাউথ ইস্ট এশিয়াতে চায়না একটা ওয়ার্ল্ডে এখন ফ্যাক্ট অ্যাক্টর। কারণ ওয়ার্ল্ড অর্ডার ডিসকোর্স চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কারণ ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে হয়তো বা 2050 বা আপনি ধরেন এই শতকেই চেঞ্জ হওয়ার সম্ভাবনা এমন থাকবে ডিসকোর্স চেঞ্জের সময় নিশ্চয়ই চীন একটা বড় ভূমিকা থাকবে। কারণ চীন একটা বিশাল বড় ইকোনমিক অ্যাক্টর সাউথ এশিয়াতে, ওদের অনেক বেশি পরিমাণে ইনভেস্ট আছে। সুতরাং তারা ইনভেস্ট ওই রাষ্ট্রতেই করতে চায়, অবশ্যই ওই রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া থাকবে, নাহলে তো ইনভেস্টমেন্ট হবে না। বাংলাদেশে ভবিষ্যতে কে নেতৃত্ব আসছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের সাথে তাদের সম্পর্ক কেমন হবে, এই দৃষ্টিকোণ থেকে চায়নার সাথে বিএনপি সাপোর্ট করছে, জামাত ইসলাম সাপোর্ট করছে, বিকজ অফ এই দুটি রাজনৈতিক দল তো সম্ভাবনা আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক মূল স্টেক হোল্ডার বলা হচ্ছে। মূল স্টেক হোল্ডার। সুতরাং চায়না এদের সাথে সুসম্পর্ক করবে। চায়না এরা যদি 5 হাত আগায়, চায়না 10 হাত আগাবে, বিকজ অফ চায়না হ্যাভ সাম ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, স্পেশালি ইন বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু খুব জিও স্ট্র্যাটেজিক লোকেশনে, বাংলাদেশ খুবই প্রসপেক্টিভ একটা কান্ট্রি। বাট এখানে বাংলাদেশে আমি প্রথমেই বললাম, বাংলাদেশে যদি একজন রাজনৈতিক ফিলোসফির জন্ম হয়, বাংলাদেশ ডেভেলপ করতে বেশি দিন লাগবে না। মানে এমন একটা দেশ যে দেশের পাখি ফল খায়, পাখির বীজটা থেকে যে ফলের বীজটা পড়ে সেখানে মাটিতে পড়লে সেই মাটিতে গাছ হয়, আবার ফল ফল হয়। উৎপন্ন হয়। এত উর্বর ল্যান্ড, এবং বাংলাদেশের মানুষগুলো কিন্তু উর্বর, এবং এদের বাংলাদেশের স্টুডেন্ট যদি দেখেন রেজাল্ট যাই হোক না, এদের কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট যেখানে গেছে না কেন, বিশ্বের যে প্রান্তে গেছে খুব ভালো ভালো কন্ট্রিবিউশন রাখছে। সুতরাং এই তো উর্বর ভূমি, উর্বর মানুষগুলোর শুধুমাত্র একটি উন্নত লিডারশিপের দরকার, যে লিডারশিপ চুরি করবে না, যে লিডারশিপ টাকা পাচার করবে না, যে লিডারশিপের কাছে আমলাতন্ত্ররা লিডারশিপকে মাথা নত করে চলবে লিডারশিপে। সুতরাং এই ধরনের লিডারশিপ গ্রো হবে এবং চায়না তার ইন্টারেস্ট নিয়ে আগাবে এখানে। বাংলাদেশের সাথে ইউরোপ আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর। আপনি যদি বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক দেখেন এবং ডেমোগ্রাফিক রিলেশনও যদি দেখেন, প্রচুর মানুষ এখন ইউরোপ আমেরিকায় থাকে, প্রচুর স্টুডেন্ট ইউরোপ আমেরিকা যাচ্ছে, এবং বাংলাদেশ কিন্তু 18 কোটি মানুষের দেশ, একটা গ্লোবাল কান্ট্রি হয়ে উঠেছে। সারা পৃথিবীতে বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের কর্মীরা ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এখন গ্লোবাল ওরিয়েন্টেশন নিয়ে ফরেন পলিসি পার্সু করার সময় এসে গেছে। আর একটা হলো যে আমরা তো নিজেদেরকে একটু মানে ভিন্ন জায়গায় ভাবি না কেন, আমেরিকা মাইন্ড করবে কিনা চায়নাতে গেলে। অনেক ক্ষেত্রে যদি অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আগে যে আমেরিকা মোটেও মাইন্ড করবে না। আমেরিকার কনসার্নের জায়গাটা হচ্ছে যদি সামরিক সম্পর্কে, সামরিক চুক্তি যদি করি বা কোনো অ্যালায়েন্সে জয়েন করি, তখন হয়তো আমেরিকার একটা ইরিটেশন তৈরি হতে পারে। কিন্তু এই যে বাংলাদেশের সুবিধাটা, প্রফেসর ইউনূসের মতো নেতা যেখানে বাংলাদেশে আছে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মিডিয়েটরের ভূমিকা পালন করতে পারে বিটুইন চায়না অ্যান্ড আমেরিকা, বিটুইন ইউরোপ অ্যান্ড চায়না। সেই সুযোগ বাংলাদেশের আছে। এবং বাংলাদেশ একটা ট্রানজিশনাল কান্ট্রি, এই যে সারা পৃথিবীতে, এবং গ্লোবাল ইন্টিগ্রেটেড কান্ট্রি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি। সুতরাং এখানে আমাদের উদারভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করার সুযোগ আছে সামনে। এর সাথে আমি আরেকটা যোগ করি, যেহেতু আমি একাডেমিশিয়ান, বাংলাদেশে ফরেন পলিসি মেকিং এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, কোনো বা বিশ্ববিদ্যালয় বলেন, কোনো ধরনের পলিসি মেকিং ইনস্টিটিউট নাই। যেটা আপনি পাবেন ওই আমেরিকাতে গিয়ে, ইউরোপে গিয়ে, প্রত্যেকটা রাষ্ট্রে ফরেন পলিসি মেকিং এর জন্য আলাদা ইনস্টিটিউট থাকে, সেখানে ফরেন পলিসি মেকাররা থাকে, সেখানে ইউনিভার্সিটি প্রফেসররা কাজ করে, অনেক পরিমাণে ফান্ডিং থাকে, এবং রাষ্ট্র ফান্ডিং করে, বিকজ অফ প্রত্যেকটা রাষ্ট্র চায় আমার 50 বছর পরে আমি আমার রাষ্ট্রটাকে কোথায় দেখতে চাই, 50 বছর পরে ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক। ইন্ডিয়ার কিন্তু আছে, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ নিয়ে স্টাডি আছে, ওদের স্টাডি সেন্টার আছে, তারা বাংলাদেশের মানুষের পালস নিয়ে স্টাডি করে। এবং আমাদের বাংলাদেশে দেখেন, মানে কোনো রাষ্ট্রকে নিয়ে আমাদের কোনো বড় ধরনের স্টাডি নাই। সুতরাং এই আপসা কথা বলে ফরেন পলিসি মেকিং সম্ভব না। এবং নতুন সরকার অবশ্যই এই ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশন রাখবে, ফরেন পলিসি মেকিং এর জন্য কোনো একটা ইনস্টিটিউট করবে, যে ইনস্টিটিউটে ফরেন পলিসি সেল করবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন, রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। খাজা মাইনুদ্দিন, জুলাই চলছে, অগাস্ট চলে আসবে কদিন পরে, 5 অগাস্ট, 1 বছর পূর্তি হয়ে যাবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র কিন্তু আমরা এখনো দেখছি না। জুলাই ঘোষণাপত্র নিয়ে তরুণদের মধ্যে যে আগ্রহটা ছিল সেটা কিন্তু কমেনি, বরঞ্চ বাড়ছে। এবং তারা একটি ঘোষণাও দিয়েছে যে 3রা অগাস্ট তারা ঢাকায় একটি সমাবেশ করবে এবং সেখানে সরকার যদি না দেয় তারা একটি ঘোষণা করবে। বিএনপির ভিতরে শুরু থেকে একটা অনীহা ছিল এবং এই অনীহা আমরা ধরে নিয়েছিলাম কিছুটা হয়তো কাটছে, আবার আরেকজনের বক্তব্য শুনে মনে হলো কাটেনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব বলেছেন যে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের স্বীকৃতির আহ্বান বিভ্রান্তিকর। আসলে ওনার বক্তব্যটার বিভ্রান্তির মধ্যে পড়েছি আমরা, কি বলবেন? ঘোষণাপত্রটা যে কোনো বিপ্লবের পরিস্থিতির মধ্যে, বিপ্লবী পরিস্থিতির মধ্যে সাধারণভাবে দেয়া হয়, অন্য অনেক ক্ষেত্রে যেটা হয়েছে। কিন্তু বাংলাদেশের গত জুলাইয়ের বিপ্লবটা তো স্বাভাবিকভাবে আসেনি, এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আসেনি, এটা কোনো প্যারামাউন্ট লিডারের নেতৃত্বে আসে নাই, এবং এটা ইনিশিয়ালি একদম পলিটিক্যাল ইডিওলজির দৃষ্টিকোণ থেকেও বিপ্লবটা আসেনি। বিপ্লবটা পুঞ্জীভূত ক্ষোভ, দীর্ঘদিনের গণতন্ত্র হত্যা, মানুষকে অন্যায় অত্যাচার, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যাওয়া, ছাত্রদের মধ্যে চাকরি বাকরির সুযোগ নষ্ট করা, সামাজিক অর্থনৈতিক বৈষম্য, সমস্ত কিছুর পঞ্জীভূত ক্ষোভের ফল। জনতা প্রস্তুত ছিল বিপ্লবের জন্য, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনতা জয়েন করেছে, রাজনৈতিক দল জয়েন করেছে, বিপ্লব হয়ে গেছে। ফলে বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা ওই সময় তৈরির কোনো সুযোগ বা প্রেক্ষিত তৈরি হয়নি। কিন্তু বিপ্লবের অ্যাসপিরেশন থাকে, মানুষের আকাঙ্ক্ষা থাকে। এখানে তো আকাঙ্ক্ষা, এখানে কিন্তু একটা বিষয় অনেকে বলেন যে আকাঙ্ক্ষাটা কি, এরকম প্রশ্ন কেউ কেউ ওঠায়। আকাঙ্ক্ষা তো আপনার দেয়াল লিখন দেখলে তো স্পষ্ট হয় যে আকাঙ্ক্ষাটা কি ছিল। আকাঙ্ক্ষা দেয়াল লেখনে লেখা আছে। আকাঙ্ক্ষা যাত্রাবাড়িতে যে সবজি বিক্রেতা বিপ্লবে জয়েন করেছে, যে রিক্সাপুলার বিপ্লবে জয়েন করেছে, যে দোকান মালিক বা দোকানদার, দোকানের কর্মচারী বিপ্লবে জয়েন করেছে, যে ওই মোটরসাইকেল চালক বা রাজনৈতিক কর্মী জয়েন করেছে, প্রত্যেকের আলাদা আলাদা আকাঙ্ক্ষা আছে। তাদের আকাঙ্ক্ষা সংযুক্ত করে এটা 2-4 মাস পরের মধ্যেই একটা তালিকা করা যেতে পারত, যে ঠিক আছে আগে হয় নাই, কিছু কিছু জিনিস, কিছু কিছু পলিটিক্যাল কনসেপ্ট প্রিটা আগে লেখা হয় না, এটা পোস্ট লেখা হয়। অর্থাৎ বিপ্লব বা রাজনীতির বা রাষ্ট্র মানে তৈরির পরে কিছু কিছু আকাঙ্ক্ষা লেখা হয়, এবং সেই আকাঙ্ক্ষা লেখা থাকলে এখন কিন্তু আমাদের আরেকটা সুবিধা হতো। সংবিধান তো পরের বিষয়, যে সংবিধান সংস্কার যেহেতু এখনো চলছে, কিন্তু প্রফেসর ইউনূসের সরকার যে গত প্রায় 1 বছর ধরে ক্ষমতায় আছেন, 11 মাস ধরে, ওই আকাঙ্ক্ষাটা যদি প্রকাশ করা যেত, একটা তালিকা থাকতো, বিপ্লবের একটা ঘোষণাপত্র থাকতো, তাহলে সরকারের কাজের তালিকা করে দেওয়া সহজ হতো। আমরা পারফরমেন্স রিভিউ করতে পারতাম যে সরকার এই করতে চেয়েছিল, এত দূরেই করেছে। সেটা সম্ভব হয়নি। আচ্ছা, আগে হয়নি বলে এখন করা যাবে না সেরকম তো কিছু লেখা নেই। এখন যদি জুলাই ঘোষণাপত্র হয়, সেটার আমি যে যদ্দূর বুঝি, এটার স্পিরিট হবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেটার একটা রূপরেখা এক ধরনের। এটা রুহুল কবির রিজভী যেটা বলেছেন, সেটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কি নাই সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা বলে একটা জিনিস থাকে। প্রিয়াম্বল কি বাধ্যবাধকতা থাকে? আপনি মানলে থাকে, না মানলে থাকে না। আপনি সংবিধানের স্পিরিটকে আপনি রেসপেক্ট করবেন না। জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে রাজনীতি, জুলাই ঘোষণাপত্র হয়নি, কিন্তু মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্রের রাজনীতির পরিবর্তন eseছে। মানুষ রাষ্ট্র মেরামত করতে চেয়েছে। আপনি দেয়াল লেখনের কথা বললেন, রাষ্ট্র মেরামতের কথা তো দেয়াল লেখনে এসেছে। তার মানে রাষ্ট্র মেরামত এটা পাবলিকের অ্যাসপিরেশনের অংশ। সেই অ্যাসপিরেশনটা রেসপেক্ট করতে হলে আপনার এটা কাজটি করতে হবে। আপনি লিখেন বা না লিখেন, কাজটি আপনাকে করতে হবে। সুতরাং ঘোষণাপত্র একটা ওই অ্যাসপিরেশনের একটা, আমি বলবো, একটা কালেকটিভ বহিঃপ্রকাশ বা একটা দলিল হতে পারে, যে দলিলের ভিত্তিতে সংস্কারের সাথে আপনি লিঙ্ক করতে পারেন। সেই দলিলের ভিত্তিতে সাংবিধানিক যে সমস্ত সংস্কার করা হবে বা হচ্ছে সেগুলোকে আপনি লিঙ্ক করতে পারেন। সেই দলিলের ভিত্তিতে আগামী রাজনীতির যে ম্যানিফেস্টো হবে, রাজনৈতিক দলের ম্যানিফেস্টো হবে বা দেশের উন্নয়নের যে ম্যানিফেস্টো হবে, তাকে আপনি লিঙ্ক করতে পারেন। এবং মানুষের জন্য তো জুলাই চার্টারই হবে। সুতরাং এটার একটা, আমি মনে করি যে জুলাই ঘোষণার একটা স্পিরিচুয়াল জোর থাকবে।
ডক্টর আনিস, জুলাই ঘোষণাপত্র, এর আগে কিন্তু একটা বলা হয়েছিল দ্বিতীয় রিপাবলিক, এরকম কথা বলা হয়েছিল, প্রক্লেমেশনের কথা। আসলে এই শব্দগুলির সঙ্গে দুঃখজনক হলো রাজনৈতিক দলগুলো নেতারা পরিচিত না, এরা বুঝতেই চায় না, এটা খায় না, মাথায় দেয়। আমরা এই টক শোতে অনেকের কাছে প্রশ্ন করে নিজেরা বিব্রত হয়েছে। আমরা লক্ষ্য করেছি তাদের এই বিষয়ে কোনো ধারণা নেই। জুলাই ঘোষণাপত্র কেউ কেউ বলে একবার হয়েছেই তো, আবার কেন ৭১ হয়েছে, কিন্তু ফ্রান্সে 5 বার হয়েছে। এই ঘোষণাপত্রটির প্রয়োজনীয়তা আমরা অনুভব করি এই কারণে যে এই ঘোষণাপত্র থাকা দরকার দুটো কারণে। একটি হলো এইখানে আওয়ামী লীগের ফেসিজম এবং ভারতের হেজিমনির একটা বিষয় পতন ঘটেছে। আরেকটা ঘটনা, সেটি হলো এই যে ধারাবাহিক যে আন্দোলন, ছাত্রদের উপর মানুষ আস্থা রেখেছে কারণ সাধারণ মানুষ নেমে এসেছে চূড়ান্তভাবে। এখন অন্যান্য রাজনৈতিক দলের অবদান নেই, অবশ্যই রয়েছে, প্রত্যেকেরই আছে। বিএনপি এবং জামাত হেন নির্যাতন নেই যেটা শিকার হয়নি, এবং এই জুলাই প্রক্লেমেশনে কিন্তু তাদের অবদানও থাকবে। কিন্তু কেন জানি এই বিষয়টি আনতে চাচ্ছে না। কেউ কেউ বলেন যাতে ছাত্ররা প্রাধান্য পেয়ে যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো পরামর্শ চেয়েছে। এবং এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে অন্যরকম, এই জিনিসটা অনেকে মাথায় রাখতে চায় না। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যে তরুণরা, তাদের একটা সেফটির ব্যাপার রয়েছে। এটা হলে তারা মনে করে আমাদের জন্য একটা সেফ হবে, ইতিহাসের অংশ হলো তারা নিজেরা। এর মানে এখানে আমি এটাও জানি যে খালেদা জিয়ার অবদান কেউ অস্বীকার করতে পারে। সে ওনার ব্যক্তিগত জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই লড়াইটা চালিয়ে গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। আমি এনসিপি ছাড়া তো কারো দেখছি না। কেন এই আগ্রহহীনতার কারণটা কি বলুন তো? প্রথমত হলো বাংলাদেশের যারা রাজনীতি করেন, আমি প্রথমেই বলেছিলাম ক্ষমতা রাজনীতি, সবাই ক্ষমতায় আসতে চান, মানবিক বাংলাদেশ গড়ার জন্য চান না। মানবিক বাংলাদেশ কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু পাল্টে গেছে, দায় এবং দরদের রাজনীতি। হ্যাঁ, এই শব্দটা কখনো উচ্চারিত হয় নাই। হ্যাঁ, আস্তে আস্তে তো এগুলোর পরিবর্তন হবে, কারণ বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মানুষ, বিভিন্ন একাডেমিশিয়ানরা কথা বলছে, বিভিন্ন জার্নালিস্টের কথা বলছেন। বাংলাদেশের যে জুলাই বিপ্লবটা, এটা তো হয়েছিল বেসিক্যালি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য। বাংলাদেশে একটা ফ্যাসিস্ট একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই আন্দোলনটা, তার মানে এখানে গণতন্ত্রের কথা বলে জুলাই বিপ্লব, গণতন্ত্র। এবং গণতান্ত্রিক সরকারটা কেমন হবে, গণতান্ত্রিক অগ্রযাত্রাটা কেমন হবে, এখানে পিপলস গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে নাকি এখানে এই সরকার ব্যবস্থা কতদিন থাকবে, একটা সরকার কতদিন, প্রাইম মিনিস্টার কতদিনের জন্য হবে, বা কোনো পরিবার কেন্দ্রিক কোনো রাজনীতি ব্যবস্থা যেটা ছিল, একটা পরিবারকে কেন্দ্রিক একটা রাজনীতি চর্চা হয়েছে বাংলাদেশে, তো বন্দোবস্ত ছিল। তো এই বন্দোবস্ত তো পরিবর্তন আসা দরকার। এবং জুলাই বিপ্লবের স্পিরিট ওইটাই, যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে, এবং মানুষ যাতে করে ভোট চুরি না করতে পারে, মানুষের অধিকার যাতে অ্যাপ্লাই করতে পারে। ভোট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি গত 15 বছর দেখবেন যে মুক্তিযুদ্ধ চেতনা বলে 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 একটা করেছিল, একটা আপনার হলো যে ভিপ তৈরি করেছে মিডিয়াতে। মুক্তিযুদ্ধ চেতনা কি আসলে? অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুক্তিযুদ্ধ চেতনাটা কি ছিল? মুক্তিযুদ্ধ চেতনা ছিল আপনার হলো যে ভোটের অধিকার দিতে হবে মানুষকে। যদি 70 সালে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনে ভোটের অধিকার কাকে দিয়েছিল? আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল। তো আপনার ভোটের অধিকার যেদিন ধ্বংস হয়েছে বাংলাদেশে, যেদিন মানুষের ভোট দিতে পারছে না, সেদিন থেকে তো মানুষ 73 এসে সেটা প্রমাণ হয়েছে। সুতরাং এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক ধারার বাংলাদেশ হবে। মানুষ যাকে ইচ্ছে তাকে স্বাধীনভাবে ভোট দিতে পারবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, মানুষের গণতান্ত্রিক যে অন্যান্য অধিকারগুলো আছে এই অধিকারগুলো থাকবে। সেটা নিয়েই তো জুলাই বিপ্লবটা হলো। আচ্ছা, এই জুলাই প্রক্লেমেশনে কি প্রচলিত রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা আছে? প্রচলিত রাজনৈতিক দলগুলোর একাডেমিক সেন্স যদি আপনি দেখেন তাহলে কোনো ধরনের সমস্যা নাই। কারণ সবাই তো রাজনীতিটা ক্যারিয়ার করছে, রাজনীতি নিজের পকেট ভরার জন্য রাজনীতি করে না। মানুষ রাজনীতি করছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য রাজনীতি। এখন আপনি দেখবেন 15 বছরে যারা রাজনীতি করেছে তারা দেশের জন্য কতটুকু করেছে কল্যাণ, বা নিজের দলের গোষ্ঠী বা নিজের জন্য কতটুকু করেছে। সুতরাং জুলাই বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটটাকে যদি সকল রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারে তাহলে বাংলাদেশ কল্যাণকর বাংলাদেশ হবে। বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা হবে গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর কল্যাণকর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশটা হবে মানবতার বাংলাদেশ। সুতরাং জুলাই এই স্পিরিটটাকে ধারণ করতে হবে। মানে জুলাই কেন হয়েছিল এই ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে।
সুতরাং জুলাইকে বিতর্কিত করা মানে হলো বাংলাদেশ আবার পিছন দিকে ব্যাক করবে। সুতরাং বাংলাদেশকে যদি চান, আপনি যদি বাংলাদেশকে আপওয়ার্ডে নিতে চান, যদি আপনার আধুনিক রাষ্ট্রের গড়তে চান, তাহলে জুলাইকে ধারণ করতে হবে, ৭১কে ধারণ করতে হবে। এগুলো সবই ৭১ বলেন, ৯০ বলেন, জুলাইয়ের ২৪ বলেন, একইগুলো একসাথে গাথা। এরা সবাই মুক্তির জন্য আন্দোলন করেছে। ৭১ স্বাধীনতার মুক্তি, ৯০ গণতন্ত্রের মুক্তি, ২৪ জুলাই এটাও মুক্তি চেয়েছে, রাজনৈতিক ফ্যাসিজমের বিরুদ্ধে মুক্তি চেয়েছে, মানবিক বাংলাদেশ করার মুক্তি চেয়েছে। সুতরাং এগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। খাজা মাইনুদ্দিন এবং ডক্টর আনিসুর রহমান, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।